নমস্কার, আমি সুশোভন। আমার ইউটিউব চ্যানেল যতদূর যায় চোখে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেল তৈরির ভাবনাটা যখন মাথায় দানা বাঁধছিল তখন থেকে আমি ধন্দে ছিলাম যে প্রথম রিভিউ বা আলোচনা কোন বই সংক্রান্ত হওয়া উচিত। মুরাকামির বেশ কিছু লেখা আমার ভীষণ প্রিয়, যেমন কাফকা অন দ্য শোর আমার মনের ভীষণ কাছের। মার্ডার মিস্ট্রি গল্পের যেহেতু আমি ভীষণ বড় ভক্ত, সেই হিসেবে অগাথা ক্রিস্টির মার্ডার অফ দ্য রজার অ্যাক্রয়েড কিংবা কেইগো হিগাশিনোর স্যালভেশন অফ দ্য সেন্ট, এই বইগুলি আমার ভীষণ প্রিয়। তো আমি একটু কনফিউজড ছিলাম যে প্রথম আলোচনা কোন বই সংক্রান্ত হওয়া উচিত। এরকম অনেক ঝাড়াই বাছাই করার পর আমার মনে হলো যে উপন্যাসটির প্রভাব আমার পাঠক মনের ওপর সবচেয়ে গভীর, সেই উপন্যাসটি দিয়ে শুরু করাই বোধহয় সব থেকে যুক্তিসঙ্গত। তাই মানিক বন্দ্যোপাধ্যায় এবং তাই পুতুল নাচের ইতিকথা। আমার ব্যক্তিগত অভিমত এটাই যে মানিক বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে আন্ডাররেটেড। হ্যাঁ, ওনার অনেক উপন্যাস বা অনেক ছোট গল্প নিয়ে আলাপ আলোচনা এখন হচ্ছে বটে, কিন্তু আমার মনে হয় আরও বেশি আলাপ আলোচনা, আরও বেশি চিন্তাভাবনা ওনার লেখা নিয়ে হওয়া উচিত। এই উপন্যাসটি সম্পর্কে আলোচনা করার আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার যে স্বাভাবিক দিক, যে সাধারণ বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করার প্রয়োজন বলে আমার মনে হয়। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের যে স্বাভাবিক অনুভূতি, স্বাভাবিক যে ইমোশন, সেগুলোকে কখনো হাইলাইট করতে চান না, কখনো আন্ডারলাইন করতে চান না। যেমন উনি কখনো দরিদ্র যে জীবন, সেই জীবনকে সচ্ছল জীবনের সঙ্গে ক্রমাগত তুলনায় করুণ রসের উদ্রেক করতে চান না অহরহ। উনি দরিদ্র জীবনকে তার স্বমহিমায় যথাযথভাবে উপস্থিত করেন। তার সীমাবদ্ধতা, তার হাসি কান্না, তার উচ্ছ্বাস, তার হতাশা, এই সব কিছু মিলিয়ে। সেই সঙ্গে লেখকের মুনশিয়ানা ধরা পড়ে বিভিন্ন আর্থসামাজিক স্তরের জীবনের পর্যবেক্ষণে এবং তার যথাযথ বর্ণনায়। সাধারণভাবে যে কোনো উপন্যাসের রিভিউ ভিডিওতে যেভাবে তার প্রকাশকাল, প্রকাশক, পৃষ্ঠা সংখ্যা, এসব মুদ্রিত মূল্য, এসব নিয়ে আলোচনা থেকে থাকে, আমি সেগুলো সচেতনভাবেই এড়িয়ে যাচ্ছি। শুধু প্রকাশকালটা এখানে উল্লেখ করা প্রয়োজন, কারণ আমাদের আলোচনার পরবর্তী ক্ষেত্রে সেটি হয়তো ফিরে আসতে পারে। এই রচনাটি প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। যেহেতু এটি কোনো রহস্য উপন্যাস নয়, তাই স্পয়লার ব্যাপারটি এক্ষেত্রে প্রযোজ্য বলে আমার মনে হয় না। এই উপন্যাসের মূল যে দ্বন্দ্বগুলি, সেগুলি নিয়ে আমরা কথা বলবো, এবং তার পরিণতি যদি কোথাও গিয়ে আপনাদের কাছে স্পয়লার হিসেবে কাজ করে, তো সেগুলোকে আমরা সযত্নে এড়িয়ে চলব। আমরা এই পুতুল নাচের ইতিকথায় দেখতে পাই গাউদিয়া নামের একটি ছোট গ্রাম, সেই গ্রামের আপাত নিস্তরঙ্গ জীবন, এবং এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী, তার কথা এখানে মূলত লিপিবদ্ধ আছে। এখন শশীর জীবনের যে দ্বন্দ্বগুলো, তার যে ক্রাইসিসগুলো, সেগুলো বুঝতে গেলে আমাদের ভালো করে বুঝতে হবে শশীর পারিপার্শ্বিককে। তাই শশীর চরিত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যে চরিত্রগুলি জড়িয়ে আছে, সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো, এবং তার পরবর্তীকালে আমরা যাব শশীর চরিত্রের বর্ণনায়। মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখায় এমন কিছু ক্যাচলাইন রাখেন বা এমন কিছু শব্দবন্ধনী ব্যবহার করেন, যা দিয়ে একটি চরিত্রের প্রাথমিক যে অবস্থা এবং তার যে অন্তিম অবস্থা, এই পুরো যাত্রাপথটা সুস্পষ্টভাবে ধরা পড়ে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে শশীর বাবা গোপাল। এখন গোপালের চরিত্রটি তেজরতির ব্যবসা করে, সমাজের যা কিছু উদার তার থেকে শতহস্ত দূরে তার বসবাস। এখন গোপালের প্রধান যে উদ্দেশ্য, সেটির বর্ণনা করতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন, বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা, জগতে এত বড় জয় আর কিছু নাই। গোপাল যে শুধুমাত্র তার স্থাবর অস্থাবর সম্পত্তি শশীর হাতে অর্পণ করতে চায় তাই নয়, তার সযত্নে লালিত সেকেলে যত সমস্ত ধ্যান ধারণা, তাও উত্তরাধিকার সূত্রে নিক্ষেপ করতে চায় শশীর উপরে। ঘটনার বিশালতায় উপন্যাস এগিয়ে চলে, এবং উপন্যাসের প্রায় শেষ অংশে এসে মানিকবাবু বাবা ছেলের মধ্যে সম্পর্কের এই যে টানাপোড়েন, সেটিকে বর্ণনা করছেন এভাবে: ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা, সে বন্ধু নহে, সে খাতক নহে, সে উপরওয়ালা নহে। কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের, তা ভগবানই জানেন।
আশা করছি এই যে দুটি উক্তি, এর মধ্যে দিয়ে বাবা এবং ছেলের সম্পর্কের যে ক্রমাবনতি বা পরিণতি, সেটি আপাতভাবে স্পষ্ট আপনাদের কাছে। এই উপন্যাসের আরেকটি মুখ্য কেন্দ্রীয় চরিত্র হলো কুসুম। কুসুম হারু ঘোষের ছেলে পরাণের স্ত্রী। সেই হারু ঘোষ যার মৃত্যু দিয়ে শুরু হয় এই উপন্যাস। কুসুম অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে, একটু খামখেয়ালি, পাগল প্রকৃতির, ভীষণ আনপ্রেডিক্টেবল ইন নেচার। মানিকবাবু কুসুমের অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখছেন, মেয়ে মানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না। এই যে মনের মতো না হওয়া সত্ত্বেও সমস্ত দারিদ্র্যকে সে স্বীকার করে কুসুম শশীর প্রেম অপ্রেমের বন্ধনে রয়ে গেছে গাওদিয়া গ্রামে। পরাণ শশীর বন্ধু। এখন সামাজিকভাবে আপাত অসম্ভব এই যে প্রেম বন্ধুর স্ত্রীর সঙ্গে শশীর, সেই সম্পর্কের পরিণতি কি? শশী কি পারল তার সমস্ত সামাজিক অবগুণটাকে সরিয়ে রেখে কুসুমকে আপন করতে, নাকি গরম লোহাকে দীর্ঘদিন ফেলে রাখার ফলে সেও হয়ে গেল হিমশীতল? মানিকবাবুর রচনার দুঃসাহসিকতার পরিচয় পাওয়া যায় এই উপন্যাসের আরেকটি চরিত্রের মধ্যে দিয়ে। চরিত্রটির নাম হলো বিন্দু। বিন্দু সম্পর্কে শশীর বোন। শশীর বাবা গোপাল ছলচাতুরির আশ্রয়ে বিন্দুর বিয়ে দিয়েছিল কলকাতার একজন ধনী ব্যবসায়ী নন্দের সঙ্গে। এই যে শঠতা, এটিকে মেনে নিতে না পেরে নন্দ দুর্বিষহ করে তুলেছিল বিন্দুর জীবন। সে কোনোদিন স্ত্রীর মর্যাদা পায়নি, তাকে রাখা হয়েছিল আপাতরক্ষিতার জীবনে। তাই শশী যখন বিন্দুর দুরবস্থা দেখে বিন্দুকে নিয়ে আসে তার গ্রামে, মানে গাওদিয়া গ্রামে, মানসিক দ্বিধাদ্বন্দ্বে জীর্ণ বিন্দু হাতের কাছে থাকা বিশেষ শিশির বদলে বেছে নেয় মদের বোতলকে। উপন্যাসের শেষ অংশে সে স্বেচ্ছায় স্ত্রীর সম্মান পরিত্যাগ করে সে বেছে নিচ্ছে তার অভ্যাসবশত আপাতরক্ষিতার জীবন। 1934-35 সালে বাংলার মেয়েদের এই চরিত্রাঙ্কন আমার কাছে দুঃসাহসিক লাগে। এইবার সবশেষে আসা যাক উপন্যাসের যে মূল দ্বন্দ্ব সেখানে। মানিকবাবুর সমস্ত লেখাতেই দেখা যায় তিনি বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে কিছু অসম্ভব বৈপরীত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে এই রকম একটি চরিত্র হলো কুমুদ, যিনি শশীর বন্ধু এবং কেন্দ্রীয় চরিত্র শশীর বিপরীতের 180 ডিগ্রি বিপরীত স্বভাব তার। কুমুদ চরিত্রটি বোহেমিয়ান। আমাদের সমাজ এবং সংসারের মূল যে চালিকা শক্তি অর্থ, তার প্রতি তার অবজ্ঞার সীমা নেই। সে যাত্রা দলে পাঠ করে চুরি করতে পারে কিশোরীর মন। সে পরাণের বোন মতিকে বিয়ে করে গড়ে তুলতে চায় নিজের মতো করে। শেষ পর্যন্ত কি গতি হলো মতি কুমুদের? মতি, সেই যে গ্রাম্য মেয়ে মতি, যার গায়ে ভীষণ নোংরা, সে কি হয়ে উঠতে পারলো কুমুদের মতো নোংরহীন? নাকি শশী আর পরাণের হাত ধরে সে ফিরে এলো গাওদিয়া গ্রামে? সবশেষে আমরা আসি শশীর কথায়। শশীকে বর্ণনা করতে গিয়ে উপন্যাসের শুরুর দিকে মানিকবাবু লিখছেন যে শশীর চরিত্রের দুটি সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তার মধ্যে কল্পনা ও রসবোধের কোনো খামতি নেই, অন্যদিকে সংসারের বিষয় আশয় বা সম্পত্তির প্রতি তার জ্ঞানও ভীষণভাবে সজাগ, তার দৃষ্টিও ভীষণভাবে সজাগ। এই হেন শশীর সমস্ত ক্রিয়াকর্ম বা সমস্ত চিন্তাভাবনা পারস্পরিক বৈপরীত্যে ভরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও সে প্রাণান্তকর চেষ্টায় সারিয়ে তোলে সেনদিদির জীবন। আবার একসময় দেখা যায় সেই শশী নিতান্ত অবহেলায় সেনদিদিকে ঠেলে দিচ্ছে লোকসমাজের নিয়মের বেড়াজালে আবদ্ধ থেকে সে মুক্তভাবে গ্রহণ করতে পারে না কুমুদের প্রেম। আবার উপন্যাসের শেষ অংশে কুমুদের জন্য কি তার কাঙালপনা। তো এহেন বৈপরীত্যে ভরা শশীর শেষ পর্যন্ত পরিণতি কি হলো? সে কি ফিরে যেতে পারলো তার সযত্ন লালিত শহুরেজয় জীবনের দিকে, নাকি সর্বহারার ধূসর জীবন অপেক্ষায় থাকলো তার? এই সমস্ত দ্বন্দ্বগুলিকে, এই সমস্ত পরিণতিগুলিকে বুঝতে গেলে বা জানতে গেলে আমাদেরকে পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা।
এই চরিত্রগুলো ছাড়াও আরো অনেকগুলো চরিত্র আছে যেগুলির চরিত্রায়নে মানিক বন্দ্যোপাধ্যায়ের মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। যেমনভাবে জয়া চরিত্রটি আমার ভীষণ প্রিয়। যেভাবে মানিক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন, যেভাবে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, মানুষ শুধুমাত্র তার অন্ধবিশ্বাসকে প্রমোট করার জন্য বা অন্ধবিশ্বাসের জেদে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন, অন্ধবিশ্বাসকে অটুট রাখতে, বহাল রাখতে তারা মৃত্যু পর্যন্ত বরণ করতে পারেন। তো যাই হোক, এই উপন্যাসটি পড়ার পর খুব অদ্ভুতভাবে আমার হালফিলের একটি ওয়েব সিরিজের কথা মনে পড়ছিল। আপনারা সবাই দেখেছেন হয়তো, পঞ্চায়েত বলে জনপ্রিয় একটি ওয়েব সিরিজ আছে, যার খুব সম্ভবত দ্বিতীয় সিজনে, আমি যদি খুব ভুল না করে থাকি, সেখানে একজন নর্তকী, যারা সিরিজটি দেখেছেন তারা এই রেফারেন্সটি বুঝতে পারবেন, সেখানে একজন নর্তকী সিরিজটির যে কেন্দ্রীয় চরিত্র সচিবজি, তাকে একটি কথা বলেছিল, হর কোই কাহি না কাহি নাচ হি রাহা হ্যায় সচিবজি। তো এই উপন্যাসটিও এক্স্যাক্টলি যেন কোথাও গিয়ে এই যে অদৃষ্টের হাতে আমাদের এই যে পুতুল নাচ বা পরিস্থিতির হাতে মানুষের এই যে জীবনের যে পুতুল নাচ, সেটিকেই তুলে ধরে আমাদের সামনে। যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।